সন্ধ্যা, আপনাদের সাথে আছি তৌফিকা রহমান। প্রিয় দর্শক শ্রোতা, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি স্বাধীনতার মাসের শুভ সন্ধ্যার আজকের আয়োজনে। আজকের শুভ সন্ধ্যায় থাকছে চলতে থাকা প্রদর্শনী, এনটিভি হাইলাইটস এবং সঙ্গীত শিল্পী কেয়ার সঙ্গে আলাপচারিতা। প্রথমেই চলতে থাকা প্রদর্শনী। গুলশান 2-এর বেস এজ ওয়াটারের এজ গ্যালারিতে প্রদর্শিত হচ্ছে শিল্পী মোহাম্মদ ইউনুসের এন অবস্ট্রাক্ট অ্যাফেয়ার শিরোনামে চিত্রকলা প্রদর্শনী। প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টায় এই সময় প্রদর্শনী চলবে 31 মার্চ পর্যন্ত। আলিয়াস প্রসেসের লা গ্যালারিতে প্রদর্শিত হচ্ছে ইমোশন অব সুফি মিউজিক শিরোনামে প্রদর্শনী। সকাল 9টা থেকে রাত 8টায় এই সময় প্রদর্শনী চলবে 31 মার্চ পর্যন্ত। ব্রিটিশ কাউন্সিলে অনুষ্ঠিত হচ্ছে লন্ডন 1971 আনসাং হিরোস অফ দ্য বাংলাদেশ লিবারেশন ওয়ার শিরোনামে আলোকচিত্র প্রদর্শনী। প্রদর্শনী চলবে 31 মার্চ পর্যন্ত। এবার এনটিভি হাইলাইটস। জানিয়ে দিচ্ছি কি থাকছে এনটিভি রাতের অনুষ্ঠান সূচিতে। সন্ধ্যা 6টা 45 থাকছে আলফ্রেড খোকনের প্রযোজনায় অনুষ্ঠান যত মধুর ভুলগুলি। রাত 8টা 20 থাকছে নজরুল ইসলাম রাজুর পরিচালনায় ধারাবাহিক নাটক সানফ্লাওয়ার। কি হয়েছে? তোকে কেউ কিছু বলেছে? আমাকে বল। আপু, আমরা কি রাবণের পা? আমরা নাকি সর্বশান্ত হয়ে পড়েছি? এখন নাকি মামিদের কি পথে বসার জন্য এখানে আমরা এসেছি? মামি এগুলি কি বলে আপু, বলো তো? আমি পড়াশোনা করতে চাই না। যদি এরকমই হয় তাহলে যেদিন তোমার অনেক টাকা হবে সেদিন আমি কলেজে ভর্তি হবো, তারপর থেকে আমি পড়াশোনা করবো। রাত 9টায় দেখবেন আলফ্রেড খোকনের প্রযোজনায় ফারাহ শারমিনের উপস্থাপনায় সঙ্গীতা অনুষ্ঠান তারায় তারায় রচিত। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের শনে, আমার মনের মানুষের শনে। রাত 9টা 40 থাকছে ধারাবাহিক নাটক জল রং। আজকেই প্রথম আপনাকে ফোনটা দিলাম। আমি তো আপনার সাথে আর কোনো কথা বলবো না। কেন? আমি তো আমার কথা রেখেছি। মানে কি কথা ছিল? যে আমি নতুন ফোন নাম্বার নিব, নিয়ে আমি আপনাকে সেটা জানিয়ে দিব। তা আমি সিম নিয়েছি নতুন, আপনাকে এখন জানিয়ে দিলাম, দ্যাটস ইট। সেদিন কি করলেন আপনি? কি করলাম? আপনাকে আমি ডাক্তারের চেম্বারে নিয়ে গেলাম আর আপনি পালিয়ে চলে গেলেন। রাত 11:30টায় দেখবেন শিশির সালমানের পরিচালনায় অনুষ্ঠান অ্যাডভেঞ্চার ম্যান। রাত 12টা 10 রয়েছে টক শো এই সময়। এই ছিল এনটিভির রাতের অনুষ্ঠান সূচি। এরপর আসছি আলাপচারিতায়। প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি সঙ্গীত ও অভিনয় শিল্পী কেয়া রহমান। চলুন কথা বলি তার সঙ্গে। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। কেমন আছো? ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো ভালো আছি। তো একসাথে অভিনয় এবং গান দুটোই একসাথে চালানো হচ্ছে সমান তালে। কেমন কাটছে ব্যস্ততা দুটোকে নিয়েই? ভালো, বেশ ভালোই যাচ্ছে। মিউজিকের দিকে সময়টা একটু কম দেওয়া হচ্ছে দুঃখজনকভাবে, আর যাচ্ছে মোটামুটি সবকিছু। আচ্ছা, তো প্রথমে যেটা জানতে চাচ্ছি যে কেয়াকে তো আমরা পেয়েছিলাম ক্লোজ আপ 1 থেকে। কেয়া সেই গান করতো, হঠাৎ অভিনয়ে কিভাবে যাওয়া হলো? অভিনয়ে আসলে হঠাৎ করেই যাওয়া, আমি নিজেও জানতাম না যে আমার অভিনয়ে কখনো আমি অভিনয় করব। আমার 1 বছর হলো আমার একটা মিউজিক ভিডিও বের হয়েছিল। আমি একটা গান করেছিলাম পার্থদার সাথে, একটা অ্যাকাপেলা করেছিলাম, হাজার বর্ষা রাত। তো ওই মিউজিক ভিডিও দেখেই আমার প্রডিউসার শাহরিয়ার শাকিল উনি আমাকে নক করলো সুপার গার্লস নামের একটি সিরিয়ালের জন্য। আচ্ছা, প্রথমে তো আসলে আমি চিন্তাই করিনি যে আমি কখনো অভিনয় করবো, কারণ আমার কোনো অভিজ্ঞতাই নেই, ছিল না কখনো অ্যাক্টিং সম্পর্কে, কখনোই ছিল না। এবং দুইটা একদমই আলাদা। অভিনয় করা ক্যামেরার সামনে এটা অনেক কঠিন। ক্যামেরার সামনে আসলেই ধরা পড়ে যায় চুরিগুলো। অভিনয় করে কেউ ক্যামেরা কখনো ক্ষমা করে না ভুল করলে, এটা খুবই মানে কঠিন একটা ব্যাপার।
তো প্রথম দিকে অনেক বেশি সত্যি কথা বলতে আমার ওরকম কনফিডেন্স ছিল না। তো পরবর্তীতে আস্তে আস্তে যখন দেখলাম আশেপাশের মানুষজন যারা আছে আর কি, যারা আমার শুভাকাঙ্ক্ষী, তারা বলল যে হ্যাঁ আমার করা উচিত অভিনয়। তারপর আস্তে আস্তে শুরু করলাম। এখন তো এখনো মোটামুটি তো অভিনয় চলছে। আচ্ছা, তাহলে প্রথম যেদিন তোমার শুট ছিল, প্রথম অভিনয়ের জন্য যে শুটে দাঁড়ালা, তখনকার এক্সপেরিয়েন্সটা কেমন ছিল? আমার মনে আছে প্রথম যেদিন অভিনয়ের জন্য ক্যামেরার সামনে দাঁড়ালাম, আমি টেনশনে আমার হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে গেল। আমি ঘেমে আমি শর্ট দিতেই পারলাম না প্রথমটা। আচ্ছা, তারপর আবার রেস্ট নিয়ে পরে আবার শুরু করেছি, পরে হয়েছে। এখন চলছে। তো কি কাজ চলছে এখন নাটকের ক্ষেত্রে? এখন নাটক আমার তো ধারাবাহিক, আমার ওই যে সুপার কাজটা শেষ হয়ে গেল, শুটিংটা শেষ হলো। আচ্ছা, শুটিংটা শেষ হলো কাল, 1 বছরের বেশি হয়ে গেল। অনিয়ার যাচ্ছে, ওটাই যাচ্ছে, এবং সিঙ্গেল কিছু নাটক করা হচ্ছে। পাশাপাশি একটা টিভিসি করলাম কিছুদিন আগে, আর এর পাশাপাশি মিউজিক আছে। একটা মিক্সড অ্যালবাম বের হলো আমার কিছুদিন আগে, মেলোডি উইথ বনি। এই তো। আচ্ছা, তো সব কাজ নিয়ে আসবো। আর একটা জিনিস জানতে চাচ্ছি যে প্রথমে তো বললে যে অভিনয় করতে খুবই ভয় লেগেছিল এবং অন্যরকম একটা ব্যাপার ছিল, এখন তো বেশ কিছুদিন হয়ে গিয়েছে, এখন কেমন লাগছে কাজ করতে নাটকে? সত্যি কথা বলতে গেলে আমার অভিনয়ের প্রতি কেমন যেন একটা ভালোবাসা সৃষ্টি হয়ে গেছে, আমি নিজেও জানি না, আমার নিজেরও অজান্তে আমার ভালো লাগে। এখন যেমন হয় প্রথম এরকম মনে হতো যে সকালবেলা উঠে একদম ভোরবেলা উঠে টানা শুটিং করা রাত্রি 10টা-11টা পর্যন্ত, এটা একদম প্রথম অনেক বেশি কষ্ট হতো। এখন যেটা গেছে যে 5-6 দিন টানা কাজ না থাকলে মনে হয় অস্থির লাগে, কেন কাজ নেই, বাসায় বসে আছি। তো নাটক নিয়ে তো অনেক কিছু জানলাম, গান নিয়ে আসবো। একটা গান আমরা আগে একটু শুনে ফেলি, তারপর গানের বিষয়টা নিয়ে আসি। কোন গানটা শুনবো? এখন যে গানটি করছি এটি আমার ভীষণ পছন্দের একটি গান। আমি সাধারণত একটু মিষ্টি গান, একটু সফট গান গাইতে বেশি পছন্দ করি, তো গানটি করছি। আচ্ছা। দেখেছো কে তাকে ওই নীল নদীর ধারে, বৃষ্টি পায়ে পায়ে তার কি যেন কি নাম, জলে ভেজা মাঠে আকাশে হাত বাড়ায়, মেঘের আড়ালে ভেসে থাকা সে রংধনুকে চাই, দেখে চোখে তাকে ওই নীল নদীর ধারে। বাহ, অনেক সুইট। আচ্ছা, তো আমরা লাস্ট তোমার কাছ থেকে মিক্সড অ্যালবাম পেয়েছি, তো সেখানে গানগুলো কেমন ছিল, কারা কারা ছিল? আমি ছিলাম, লিমন ভাইয়া ছিল, শাওন ভাইয়া ছিল, শুক্লা আপু ছিল, আর বনি ভাইয়া উনি নিজে একটা গান করেছে, আমরা কজন ছিলাম, 5টা গান ছিল। আচ্ছা, তো আমার যে গানটা ছিল ওই গানটা অনেক সুন্দর একটি গান, সফট গান, এরকমই গান, খুব রোমান্টিক একটি গান, সবগুলো গানই সুন্দর। তো তোমার যে গানটা ছিল ওটার কথাও সুর কার করা ছিল? আমার যে গানটি করা ছিল, সুরটি করা ছিলেন বনি ভাইয়ার, কথাটা জানি না, ওটা সফট রোমান্টিক গান ছিল। রোমান্টিক। তো কেমন রেসপন্স পেয়েছিলে সেখান থেকে? গানটা মানে অ্যালবামটা বেরি হলো আজকে কিছুদিন হলো আর কি, বাট আমার যারা শুনেছে তারা বেশ প্রশংসা পেয়েছে। আমি গান ভালোই হয়েছে, ভালো হয়েছে, আর আমার পার্সোনালি আমার অনেক পছন্দ হয়েছে গানটা। আচ্ছা, তো অনেক আগে থেকে আমরা তোমার গান শুনছি, তুমি ক্লোজ আপ অনে ছিলে, কিন্তু এখন পর্যন্ত কোনো একক অ্যালবাম পাইনি, এটার পেছনে কারণটা কি? কোনো প্ল্যানিং কি আছে সামনে নাকি? না, আমার আসলে কেনই যেন আমাকে অনেকেই বলেছে, আমার আসলে নিজে থেকে কখনোই মনে হয়নি যে আমি একটা একক অ্যালবাম বের করবো। আমি জানি না কেনই যেন কখনো ওই জিনিসটা মাথায় আসেনি যে আমার একটা একক অ্যালবাম বের করব। কিন্তু একটা শিল্পীর তো স্বপ্ন থাকে যে একটা অ্যালবাম আমি বের করব। আমার স্বপ্ন অ্যালবাম না, আমার স্বপ্ন একটা ভালো গান করা, একটা ভালো, একটা সুন্দর একটি গান, সেটা যে অ্যালবামের মাধ্যমেই হবে বা সেটা না। আমি একটি সুন্দর একটি গান খুঁজছি, যেটা হয়তো বা যেটা নিয়ে মাথায় এখন একটু, যেহেতু আমার এখন কাজের চাপটা একটু কম, তো এখন ওটা নিয়ে ভাবছি যে হ্যাঁ। তো সেই ক্লোজ আপ ওয়ান থেকে তোমার শুরু, তো কি মনে হয় সেই ক্লোজ আপ ওয়ান এখন এই পর্যায়ে এসে কতটুকু হেল্প করছে তোমাকে? আমার কাছে কি মনে হয় যে আমি এখন যা করছি এটা মনে হয় যে আমার ক্লোজ আপের কারণেই হচ্ছে। কারণ কি, ক্লোজ আপের কারণে আমার ঢাকায় আসা, ঢাকায় থাকা, ক্লোজ আপের মাধ্যমে আমার মিডিয়াতে আসা, মানে
প্রথম ক্যামেরার সামনে, প্রথম বলবো না, ছোটবেলায় নতুন করে যখন ছিলাম তখন আসা হতো হয়তো বা, কিন্তু তারপরে যে আসলে ওইভাবে সিরিয়াস কোনো কিছু, মানে আমার গানটা প্রফেশন হিসাবে নেওয়া সব কিছু মিলিয়ে আমার সব কিছু চেঞ্জ হয়ে যায় ক্লোজ আপের কারণে। আচ্ছা, ক্লোজ আপের এটা turning কারণে point ছিল বলা যায়, একদম একদম ক্লোজ আপের কারণেই আমার কিছু কাছের মানুষ, কিছু ভালো মানুষ পেয়েছি যারা আমাকে অনেক সহযোগিতা করেছে সব সব দিক থেকে। আস্তে আস্তে আমার মিউজিক ভিডিও হলো, ওখান থেকে অভিনয়, আমি যা আছি আমার মনে হয় ওখান থেকেই সবকিছু আচ্ছা একটু একটু করে হয়েছে, শুরু হয়েছে। আচ্ছা, আরো কথা বলবো, আর একটা গান আমরা শুনে ফেলি। এবার কোনটা শুনবো? এবার সামিনা ম্যাম একটি গান গাচ্ছি। সময় যেন কাটে না, বড় একা একা লাগে, এই মুখর জননী, বিরহে বাতাস বহে শুধু তোমার জন্য, সময় যেন কাটে না, বড় একা একা লাগে, এই মুখর জননী, বিরহে বাতাস বহে শুধু তোমার জন্য, সময় যেন কাটে না। বাহ, চমৎকার। তো এরকম সফট রোমান্টিক গানই মনে হয় তুমি বেশি করে থাকো। হ্যাঁ, আমার গান তো আসলে গাওয়ার জন্য সব ধরনের গানই করতে হয়, কিন্তু আমার পছন্দ হচ্ছে সফট গান, একটু রোমান্টিক গান, এই ধরনের গানগুলো বেশি আচ্ছা, পছন্দ। তো মিডিয়াতে আসার গল্পটা তো আমরা শুনলাম, কিন্তু গানটা শুরু হয়েছিল মনে হচ্ছে তোমার কথা শুনে ছোটবেলা থেকে। কিভাবে সেই শুরুটা হয়েছিল? আমার তো আসলে ঠিক মনে নেই, কিন্তু যতটুকু শুনেছি আমি নাকি অনেক ছোটবেলা থেকে গান অনেক পছন্দ করতাম। আমার বাড়ির পাশে, রাস্তার পাশে আমি বসে বসে নাকি সারাদিন গান গাইতাম। বিশেষ করে সকালবেলা উঠে আর বিকালবেলা উঠে আমার আশেপাশে রাস্তা দিয়ে মানুষজন যেত, আমার গান শুনতো, ডাকতো সবাই। আমি আমি খুব আদরের ছিলাম আমার এই এলাকাতে। তো যাই হোক, ওখান থেকে আমার বাবা মার গান ভীষণ পছন্দ। তো কোনো না কোনো কারণে আমার ভাইয়া আমার বোনকে শেখাতে পারেনি তারা, তো তারাও কোনো না কোনো কারণে শিখতে পারেনি। তো তাদের ভীষণ ইচ্ছা ছিল যে আমি গান শিখবো। তো তাদের ইচ্ছার কারণেই, এবং আমারও নাকি ভীষণ ইচ্ছা ছিল, অনেক ছোটবেলা থেকে গান শেখা হয়। আমি যখন হারমোনিয়াম ধরে গান করতে পারতাম না, তখন থেকে গান শেখা হয় আমার। আচ্ছা আচ্ছা, আমার বাবা হেল্প করতো। মেবি তোমার মা বাবার কাছ থেকে পেয়েছো? একদম একদম। আচ্ছা, এটা আসলেই অনেক শুনেছি, সবাই বলে যে আমার পেছনে আমার বাবা মার অনেক সহযোগিতা। আমি অনুভব করতে পারি যে আমার পেছনে আমার বাবা মার কতটুকু সহযোগিতা আছে, এটি আসলে আমি হয়তো বা বলেও কাউকে বোঝাতে পারবো না। আচ্ছা, তো গানের ক্ষেত্রে তো অনেক বেশি হেল্প করেছে বাবা মা, অনুপ্রেরণা পেয়েছো। অভিনয়ের ক্ষেত্রে অনুপ্রেরণাটা তাহলে কতটুকু পেয়েছিলে? অভিনয়ের ক্ষেত্রে যেটা হয়েছে, আমার বাবা একদম পছন্দ বাবা একদম পছন্দ করতেন না। প্রথমে আমি বাসায় বলিনি, আমার মাকে বলেছিলাম, আর আমার ভাই, আমার বড় ভাইয়াকে বলেছিলাম যে এরকম আমি একটা কাজ করতে যাচ্ছি, অভিনয় করব। তো প্রথমে তো একদম না, বাবা তো শুনলে একদম খুব রাগ করবে, বাবা একদম পছন্দ করে না। তো আম্মুকে খুব কষ্ট বলে, মা আমি তো এরকম কন্ট্রাক্ট পেপারে সাইন টাইন করে ফেলেছি, এখন কিছু করতে হবে। এখন আম্মু বলতেছে আমি কিছু জানি না, তুমি তোমার বাবাকে ম্যানেজ করো। তারপর আমি, আমার মনে আছে তখন খেলা চলছিল, তো ওই সময়টাতে আমাদের সুপার গার্লসের প্রোমো যাচ্ছিল। আমার মনে আছে একটু পর প্রোমো গাজী টিভি খুললেই শুধু প্রোমোটা দেখাতো আর কি। তো আমি খুব ভয় থাকতাম যে কখন বাবা প্রোমো দেখে ফেলে, আমি বাসায় বলিনি। তো একটা পর্যায়ে বাবা দেখেছে। তারপর বাসায় গেলাম, বললাম এই কথা। আমার বাবা আমার সাথে 7 দিন টানা কথা বলেনি, রাগ করে। তারপরে ঠিক আছে ডাক দিল, কি করছো, ঠিক আছে ভালো মতো করো, কি করছো, কোন ক্যারেক্টার করছো, দেখে শুনে বুঝে শুনে করো। আচ্ছা তুমি একজন সিঙ্গার, এটা ভুলে যাও না, অ্যাক্টিং করতে যে গানের কথা ভুলে যাও না, আগে তুমি সিঙ্গার, তারপর তুমি অভিনয় যা ইচ্ছা করো, ঠিক আছে। আর যেটা হয়েছে যে আমার বাবা উপর দিয়ে বলে যে পছন্দ করে না, কিন্তু আমি জানি আমার মা থেকে আমার বাবা বসে আমার এপিসোডগুলো দেখে। হ্যাঁ, তাহলে ফোন দিয়েও কি বলে না যে এই জায়গাটা একটু এরকম হলে ভালো হতো? না, আমার বাবা এরকমটা দেখায় যে আমার বাবা কিছু জানেনি। এবং সবচেয়ে মজার কথা, আমার যখন এটা শুরু হয় আর কি, আমার যে বিভিন্ন নিউজগুলো হয়েছিল,
আমার বাবা সবগুলো কেটে আলাদা রেখে করে দিয়েছে? আমার বাবা গিয়ে আচ্ছা। কেটে রেখে দেয় আব্বু আম্মু। আমি বাসায় যেয়ে দেখলাম যে সবগুলো আলাদা রেখে দিয়েছে, শুধু দেখায় আর কি যে পছন্দ করে না, কিন্তু আচ্ছা, স্টেজ প্রোগ্রামও তো করা হচ্ছে সব হ্যাঁ, কাজের করা পেছনে, হচ্ছে, কেমন চলছে করা এখন হচ্ছে। স্টেজ প্রোগ্রাম? মাঝখানে একদমই খুব ওই যে এটা শুরু হওয়ার পর সময়টা ওইভাবে দিতে পারিনি। এখন আবার আস্তে আস্তে ওই এটা হয়েছে, এখন আবার আস্তে আস্তে শুরু করেছি। শুরু হয়েছে। আচ্ছা, তো আমরা আজকে সব শেষে চলে এসেছি, সব শেষে আরেকটা গান শুনতে যাচ্ছি, সেটা দিয়ে অনুষ্ঠান শেষ করব। কোন গানটা শুনবো? খুব মিষ্টি একটি গান, গানটি গিয়ে শেষ করছে আর কি। ঠিক আছে। এই শুধু গানের দিন, এ লগন গান শোনাবার, এ শুধু গানের দিন, এ লগন গান শোনাবার, এ তিথি শুধু যেন দক্ষিণ হাওয়ায়, এ তিথি শুধু যেন দক্ষিণ হাওয়ায়, এ শুধু গানের দিন, এ লগন গান শোনাবার, এ লগন গান শোনাবার। তো তোমার সঙ্গীত জীবন, সেই সাথে অভিনয় জীবন দুটোরই সাফল্য কামনা করছি এবং শুভ সন্ধ্যার জন্য অনেক অনেক ধন্যবাদ। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, কথায় কথায় আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি বিএসসিসি ভবন, 7তলা 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস shubhasandhya@ntvbd.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com-এ। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভ সন্ধ্যা।